সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে শীতের একেবারে শুরু হচ্ছে মাত্র, এই সময়ে আমরা বিভিন্ন উৎসবে মেতে থাকার কথা, কিন্তু সমগ্র দেশ জুড়ে আমরা দেখছি যে ডেঙ্গুর প্রকোপ কিন্তু কমেনি। এখন পর্যন্ত প্রায় ৮৭,৭২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং তার মধ্যে ৪৬১ জনের মৃত্যুবরণ করেছেন এবং প্রতিদিনই ডেঙ্গুতে নতুন নতুন মানুষজন আক্রান্ত হচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে, মৃত্যুর সংখ্যা ঘটছে। এই যে দীর্ঘায়িত হচ্ছে ডেঙ্গুর এই প্রভাব, সেটি কিন্তু ভাবিয়ে তুলছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। একই সঙ্গে শঙ্কায় পড়ছে জনগণ। শুধু ডেঙ্গুই নয়, এর মাঝে শঙ্কা দেখা দিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেঙ্গুর যে টেস্ট আমরা করি সেটি নেগেটিভ আসছে, কিন্তু ডেঙ্গুর মতো সিমটম এবং পায়ে ব্যথা অথবা জয়েন্ট ফুলে যাওয়া এই বিষয়গুলো নিয়েও রোগীরা ডাক্তারের কাছে আসছেন। শঙ্কা করছি এই বিষয়গুলো এটি কি চিকুনগুনিয়া কিনা, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরীক্ষা করে কিছু চিকুনগুনিয়ার পেশেন্টও পাওয়া যাচ্ছে। এই ডেঙ্গুর মাঝে যে চিকুনগুনিয়ার শঙ্কা, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার এইচ.এম. নাজমুল হাসান, মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ মোর্শেদ, ক্লিনিক্যাল অণুজীব বিজ্ঞানী, প্রোগ্রাম হেড, জেনেটিক ডিজিজ অ্যান্ড ইমার্জিং প্যাথোজেন, ব্রিটিশ কলাম্বিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ক্লিনিক্যাল প্রফেসর, প্যাথোলজি অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা, ফেলো, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস। ডক্টর মোর্শেদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, আপনাদেরকেও স্বাগত এবং দর্শকদেরকেও স্বাগত। জি, থ্যাংক ইউ। আমরা যে কথাটি বলছিলাম, দর্শক আপনাদের জন্য একটি তথ্য রয়েছে, যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে স্ক্রোলে দেখানো যে নম্বরটি রয়েছে তাতে ফোন করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ডক্টর নাজমুল, আমরা যে কথাটি বলছিলাম শুরুতেই যে শীত শুরু হয়ে যাচ্ছে, আমরা সাধারণত এই সময়ে নিরাপদ ভাবি যে এই ঠান্ডা কাশি ফ্লু ছাড়া অন্য কিছু হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু ডেঙ্গু এবার বিস্তৃত হচ্ছে, এক্সটেন্ডেড হচ্ছে। এই ডেঙ্গু পরিস্থিতির প্রতিদিনই কিছু না কেউ কেউ মারা যাচ্ছে এবং এই অক্টোবর এবং নভেম্বরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এর কারণটি কি বলে মনে করেন? ধন্যবাদ। আপনি অত্যন্ত সময় উপযোগী প্রশ্নটা আপনার তুলে এনেছেন। তো দেখেন, এবারে আমাদের ডেঙ্গির যে আমরা যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, মানে এটা কিন্তু অন্যান্য বছর তো একটু ভিন্ন, এবং আমরা গত কয়েক বছর থেকে দেখছি যে ডেঙ্গির প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটা সর্বক্ষেত্রে। একটা ধরেন আমাদের ডেঙ্গুর লক্ষণগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ডেঙ্গুর শুধুমাত্র লক্ষণ না, যে সময়ে আমরা সাধারণত ডেঙ্গু বেশি এক্সপেক্ট করি, যে আমরা মনসুন রিজন বা বর্ষার একদম পিক সময় সবচেয়ে বেশি থাকার কথা, এখন সেটা দেখা যাচ্ছে বর্ষা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা এখনও প্রচুর কেস পাচ্ছি, এবং সর্বোচ্চ মৃত্যু কিন্তু আমরা এই মাসেই কিন্তু পেয়েছি, এই নভেম্বর মাসে, এবং প্রায় 148 জন মৃত্যু পেয়েছি আর কি। তো এটা আসলে প্রমাণ করে যে ডেঙ্গির যে চেঞ্জিং প্যাটার্ন যেটা আর কি, সেটাই কিন্তু প্রমাণ করে। তো টাইমিং বলেন, সিমটম বলেন, সব কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং শুধু তাই না, একই সাথে সিভিয়ারিটি কিন্তু আপনার কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং মৃত্যু ঝুঁকিও কিন্তু দেখা যাচ্ছে যে এবারে অনেক বেশি আমরা বলতে পারি যে আক্রান্তের তুলনায় আর কি। তো এটা আসলে আমরা বলি যে সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে। ডেঙ্গুটাও কিন্তু ডেঙ্গুর যে আমাদের যে ভাইরাসের যে আমরা বলি গঠনগত বা এগুলো, তো আসলে আমরা যে 4টা সেরোটাইপ বললেও প্রত্যেকটা সেরোটাইপের মাঝখানে কিন্তু আরও অনেক সাব সেরোটাইপ থাকে। এগুলোর যে ক্ষতি করার বা মৃত্যুর ঝুঁকি বাড়ানোর যে প্রবণতা বাড়ছে, এটা কিন্তু তাদের যে প্রত্যেকটা গ্রুপে যে সাব গ্রুপের যে আমরা জেনোমিক যে চেঞ্জগুলো, এগুলোই কিন্তু এটা প্রমাণ করে, এগুলোর কারণে কিন্তু এটা হচ্ছে। তো এটাই আসলে মূলত কারণ যে এই যে ডেঙ্গি ভাইরাসের যে টাইপ এবং সাবসেরোটাইপের যে জেনোমিক চেঞ্জ, এবং যেটা এটা সিভিয়ারিটি বাড়িয়ে দিচ্ছে, এবং এটার মারাত্মক লক্ষণগুলো বাড়িয়ে দিচ্ছে, এবং মৃত্যু ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। একেবারে যথার্থ বলেছেন। আমি ডক্টর মোহাম্মদ মোর্শেদ আপনার কাছে একটু ফিরে আসি, যে আমরা অনেক কিছু লেখালেখিতে দেখেছি যে দেশের এই জুলাই আগস্টের যে পরিবর্তিত পরিস্থিতিতে যে ধরনের
অ্যাকশন বা সতর্কতা প্রয়োজন ছিল বিভিন্ন সিটি কর্পোরেশনগুলো, সেগুলো কার্যত অকার্যকর হয়ে যাওয়ায় এবং মানুষের মাঝেও আসলে সচেতনতা একটু কমে যাওয়ায় যে ডেঙ্গু এবার আরও বেশি পরিমাণ এক্সটেন্ডেড হচ্ছে বা আক্রমণ করছে, এটি কি আপনি যথার্থ মনে করেন? এবং একই সঙ্গে আমি বলছি যে যে সেরোটাইপগুলোর যে মিউটেশনগুলোর কথা বললেন বা সেগুলোকে আরও বেশি ভিরুলেন্ট হয়ে এবার এসেছে কিনা, এই সম্পর্কে আমাদের কিছু বলতেন। হ্যাঁ, আমি প্রথম কথাটাতে আসি যে আপনি যেটা বললেন যে এই যে একটা মানে মানুষের ভিতরে একটা ফেটিক চলে আসা এবং সিটি কর্পোরেশন বা গভর্নমেন্টের আর যে সমস্ত মেশিনারি আছে তাদের যে ধরনের আহ, ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেই ধরনের ব্যবস্থার কোনো কিছুই মিডিয়ার মাধ্যমেই হোক আর তাদের মেমোর মাধ্যমেই হোক, এটা কিন্তু আমরা অ্যাজ এ সিটিজেন দেখতে পারি নাই। জি এবং আমি নিজেও যেহেতু আমার এই সাবজেক্টের উপর ইন্টারেস্ট আছে, আই অলওয়েজ ফলো বাংলাদেশ মিডিয়া, এবং আপনাদের মাধ্যমে আমি অনেক কথা বলতে চেষ্টা করেছি। অতীতেও নিউজ পেপারেও অনেক লিখেছি যে মানে কিভাবে করা যাবে সেই মেসেজগুলো দিতে চেষ্টা করেছি যে যে প্রকৃত কি কি উপায় আছে, যে উপায়ে মশার জি পরিমাণটাকে একটা কন্ট্রোল পর্যায়ে নিয়ে আসা যাবে, যাতে করে লোকজনের যে এই যে মৃত্যুটা যাতে না হয়। অসুখটা আমরা ঠেকাতে পারবো না, কিছু লোকের ডেঙ্গু হবে, এবং মশাকে সম্পূর্ণ দমন করা এটা অসম্ভব, পৃথিবীর কোনো দেশেই হয় নাই, আমাদের দেশেও আমি এটা আশা করি না। কিন্তু এটাকে কিন্তু একটা সহনীয় পর্যায়ে আনা খুবই সোজা, যদি কিনা আমরা সেই জিনিসগুলা অবলম্বন করি। এবং আমি কয়েকবারই বলেছি যে যে বেশ কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। যেমন একটা জিনিস কি, বাংলাদেশে তো আজকে ডেঙ্গু নতুন কিছু না, আজকে অনেক বছর ধরে ডেঙ্গু হচ্ছে, তারপরে চিকুনগুনিয়া হয়েছে, তারপরে নিপা ভাইরাস, মশা বাহিত অনেক রোগের কথাই আমরা জানি, ম্যালেরিয়া। তো এই যে মশা দমনের জন্য যে একটা মস্কিটো কন্ট্রোল প্ল্যান, আজ 52 বছর স্বাধীনতা হয়ে গেছে বা 53 বছর আজ পর্যন্ত কিন্তু আমাদের কোনো গভর্নমেন্টই আমাদের এই জিনিসটা দিতে পারে নাই। যেটা হলে হবে কি, তাইলে গভর্নমেন্ট সেটা একটা অ্যাকশন হবে এবং তার একটা কোঅর্ডিনেটেড একটা এফেক্ট থাকবে, সেই জিনিসটা টোটালি মিসিং। তারপর আমি আর একটা বারে বারে গুরুত্ব দিই যে অনগোয়িং সার্ভিলেন্স, এবং সেটা কেন দরকার, এটাতে মানে ফোরকাস্ট করা যাবে ডেঙ্গুর পজিটিভিটি কেমন, বলা যাবে এই যে মশার যে কিছু কিছু যেগুলো ভালো ভালো জায়গা, বনানী গুলশান এইসব জায়গাতে কিছু মস্কিটো স্প্রে করা হয় দমনের জন্য, কিন্তু সেই জিনিসগুলা যে এজেন্টগুলাকে ইউজ করা হচ্ছে সেই এজেন্টগুলাকে আসলেই কার্যকরী সেটাও কিন্তু দেখতে হবে। যেমন আমি বলি, রিসেন্টলি 24 সালে একটা ভালো জার্নালে পাবলিশ হয়েছে শ্রীলঙ্কাতে, তারা রেজিস্ট্যান্ট পেস্টিসাইড দেখতে পেয়েছে, যেটা দুইটা রেজিস্ট্যান্স তারা পেয়েছে, কিন্তু ম্যালাথিয়ন যেটা ইউজ করা হয় সেটা রেজিস্ট্যান্স নাই। তা আমাদের দেশে এই ধরনের স্টাডি কি কোনো কিছু করা হয়েছে? কিছুই না। আমি মানে উইথ ডিউ রেসপেক্ট, ডক্টর নাজমুল সাহেব যেটা বললেন যে স্ট্রেনের মিউটেশন, সেরোটাইপের ডাইভার্সিটি, সাব সেরোটাইপ, এভরিথিং উনি কিন্তু বলতেছেন ওনার নলেজ থেকে এবং এক্সপিরিয়েন্স থেকে, রিডিং আদার পিপুলস ওয়ার্ক। কিন্তু বাংলাদেশে আমাদের সায়েন্টিস্টরা কি ওনাদেরকে এই তথ্যগুলো দিতে পেরেছেন যে আমাদের কোন ধরনের সেরোটাইপ এখন ডোমিনেন্ট, কোন সাব টাইপটা এখন ডোমিনেট, কি ধরনের ডিফারেন্স জিনোমিক স্ট্রাকচারে হয়েছে, কোন জায়গাতে স্ট্রাকচারে ডিফারেন্সটা হয়েছে, তাইলে কিন্তু উনি আরও একটা ভালো নলেজ পেতেন। আর একটা জিনিস আমি বারে বারে বলেছি যে ডেঙ্গু ভাইরাসটা অন্যান্য ভাইরাসের সাথে সম্পূর্ণ আলাদা। কারণ জি কোভিড হলে আপনার ইমিউনিটি ডেভেলপ হবে, আপনার যদি অন্য যে কোনো ডিজিজ হইলে, টিবি হইলে বা যেটাই হোক, আপনার ইমিউনিটি ডেভেলপ হবে। কিন্তু কোভিড হলে সেখানে একটা জিনিস আমরা বলি, সায়েন্টিফিক্যালি বলি, অ্যান্টিবডি এনহ্যান্সমেন্ট প্রসেস। যেমন একটা মানুষ যদি একটা সেরোটাইপ দিয়ে ইনফেক্টেড হয়, পরবর্তীতে সে যদি আর একটা সেরোটাইপ দিয়ে ইনফেক্টেড হয়, তখন বডি তার ওই জীবাণুটাকে রেকগনাইজ না করতে পেরে আরো গ্রোথ হওয়ার জন্য সাহায্য করে, তখন ওই ভিরুলেন্ট সিচুয়েশনটা তৈরি হয়। তো সেটা যদি আমরা যদি আমাদের ফিজিশিয়ানদেরকে যদি সেই তথ্যটা দিতে পারতাম যে গত বছর সেরোটাইপ 1 ছিল, এবার সেরোটাইপ 3, জি তখনই কিন্তু নাজমুল সাহেব এবং ওনার কলিগরা বুঝতে পারবেন যে না, এবার আমরা অনেক মানে মানে দুর্বিষহ কেস দেখতে পাবো, জি কারণ দুইটা সেরোটাইপ, সেকেন্ড সেরোটাইপ আসছে, কারণ পেশেন্টের অনেক সমস্যা হবে। এই ফোরকাস্টগুলো দেয়া এবং এখানে করে যে জিনিসটা হবে যে
যে আমি যেটা বলতে চাচ্ছি যে এই ইনফরমেশনগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জি তো অসংখ্য এই তথ্যগুলা তো ওনারা পাচ্ছেন না। তারপরে এখন আপনার সেকেন্ড কোশ্চেনটা যেটা ছিল, সরি সেকেন্ড কোশ্চেনটা ছিল আপনার, আমরা বলেছি যে আসলে এই ডেঙ্গুর যে এই যেগুলো বললেন যে কিছু জেনেটিক মিউটেশন যেগুলো হচ্ছে সাবটাইপ বা সেরোটাইপের, সেটির প্রভাব কতখানি ছিল আর কি। সেটা অবশ্যই প্রভাব আছে। যেটা বললাম এই যে অ্যান্টিবডি এনহান্সমেন্টের কারণে এটার প্রভাব অনেক আছে, এবং সেটা ডিটারমিন করবে যে যেমন চিলড্রেনে অনেক সময় দেখা যাচ্ছে বেশি মারা যাচ্ছে, বা মানে ইয়াং গ্রুপের ভিতরে দেখা যাচ্ছে ডেথ রেটটা বেশি। এবং জি তারপর আরেকটা তো ডায়াগনস্টিকের প্রবলেম তো আছে, আমাদের যে কমিউনিকেশনের বিরাট একটা গ্যাপ আছে, কারণ রুগীদেরকে ঠিক মতো ইনফরমেশন দেওয়া হয় না। যেমন রুগীরা ঠিক সময় ডাক্তারের কাছে যান না। যেমন গত একটা মিটিংয়ে আমরা কথা বলেছিলাম, ডক্টর নাজমুল এবং আমি কথা বলেছিলাম। সেখানে উনি বলেছিলেন যে রুগী যদি আসতে বলা হয়, রুগী একটু ভালো হয়ে গেলে আর আসে না। একদম তারপরেই কিন্তু তার প্রবলেমটা, বিরাট প্রবলেমটা তখন সে ফেস করে। শুরু তো এই করে। ইনফরমেশনগুলা মানে রুগীকে ঠিক মতো দেয়া, এবং এবং যে কমিউনিটি লেভেলের যে প্রোগ্রামগুলা, এডুকেশন যেটা, সেই এডুকেশনটা আমাদেরকে করতে হবে। এটা জি হলো আমি বলতেছি কিন্তু সব শর্ট টার্ম, কিন্তু লং টার্মে আমাদেরকে ইয়ার আফটার ইয়ার যে জিনিসগুলা করতে হবে, সেখানে যে আরো পদ্ধতি যেগুলো জি আছে, যে আমাদের সে- লার্ভাল সেটা রিডাকশন সেটা নিয়ে প্রোগ্রাম। আমরা আসবো ডক্টর মোর্শেদ, আমরা সেই প্রসঙ্গটা নিয়ে আসবো একটু পরে। তার আগে আমরা একটা ক্লিনিক্যাল বিষয়ে একটু যেতে চাই। সেটি হচ্ছে যে ডেঙ্গুর এবারে মৃত্যুর কারণটি আসলে দেখা যাচ্ছে যে একটু বেশি, মানে প্রতিবারের তুলনায়। এই কারণটি কি, এবং আসলে কেন মানুষ সচেতনতার বাইরে চলে যাচ্ছে? যে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে শুরুতে ডেঙ্গু পজিটিভ আসছে না, নেগেটিভ আসছে, কিন্তু তার কিন্তু ডেঙ্গু হয়েছে। তো এই জায়গাগুলোতে যদি আপনি একটু বা কি ধরনের পরিস্থিতি পাচ্ছেন, বাস্তবিক পরিস্থিতিটা কি এখন? আচ্ছা, ধন্যবাদ। এবার কিন্তু আমরা যেটা বলছি, ডেঙ্গুতে মৃত্যু বেশি। মৃত্যু বেশি আসলে অনেকগুলো কারণে কিন্তু আমরা আসলে এটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। এক নম্বর যেটা আমরা যেটা প্রথমত যদি আমি ভাইরাসের কথা বলেন, যে আমরা স্যারও অলরেডি বলেছেন যে আমি যেটা একটু আগে বলার চেষ্টা করেছিলাম যে সেরোটাইপ 2, 3 এই দুইটা কিন্তু প্রেভেলেন্স বেশি। জি তো এগুলোর মধ্যে কিছু কিছু আছে যেটাকে আমরা বলছি যে কসমোপলিটন ভ্যারিয়েন্ট বলি আর কি, এবং এটা মোর ভিরুলেন্ট। তো এগুলো যখন এখন এইবারের এই অনেকগুলো এই কসমোপলিটন ভ্যারিয়েন্ট আমাদের যে আক্রান্ত হচ্ছে, এবং এগুলাতে কিন্তু রোগী দ্রুত কিন্তু সিভিয়ারিটির দিকে চলে যাচ্ছে, এটা হলো একটা ফ্যাক্টর। 2 নাম্বার হচ্ছে যে রোগীগুলো যখন আমাদের কাছে আসতেছে তো অনেক লেটে আসতেছে এই কারণে যে আপনি যেটা প্রথমে যেটা বলা হচ্ছিল, অনেকগুলো পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে NS1 নেগেটিভ। নেগেটিভ, সেটি প্রথম 2-3 দিন জ্বর হলো, এরপরে জ্বর যখন কমে গেল 3-4 দিনের মাথায় রোগী হঠাৎ শকে চলে গেল। সেটি তো রোগীর কাছে একটা কমন একটা পারসেপশন হয় যে তার ডেঙ্গি হয় নাই, ডেঙ্গি হয়নি। কিন্তু যখন সে খারাপ হয়ে যায় তখন কিন্তু অনেক দেরি করে ফেলে। দেরি করে। কারণ আমরা জানি ডেঙ্গু রুগীকে যখন শকে চলে যায়, আপনি যদি একটা রুগীকে যদি 4 ঘন্টার মধ্যে আপনি ফ্লুইড না দেন শকের, তার কিন্তু লিভার ফেলিওর হয়ে যাবে, একদম এবং এর কয়েক ঘন্টার মধ্যে তার কিডনি ফেলিওর হয়ে যাবে, এর কয়েক ঘন্টার মধ্যে তার রেসপিরেটরি অন্যান্য ফেলিওর, রুগীর কিন্তু মৃত্যু ঝুঁকি পেশেন্ট মাল্টি অর্গান ফেল 100%। কারণ আমরা বলি যখন একটা রুগীর লিভার ফেলিওর বা হয় তখন মোর দেন 50% মৃত্যুর ঝুঁকি কিন্তু বেড়ে যায়। তাহলে একটা রুগীকে যখন একটা শকে চলে যাচ্ছে, সেই রুগীর বুঝতে না পারার জন্য, আমাদের কাছে লেটে আসার জন্য কিন্তু তার মৃত্যুর ঝুঁকি অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে ডিউ টু মাল্টি অর্গান ইনভলভমেন্ট। এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে আমাদের কাছে অনেকগুলো রুগী কোমরবিডিটি নিয়ে আসে। যেমন আমার কিছুদিন আগে আমার একটা রুগী খারাপ হয়ে গেছিল, সেই ছিল এন্ড স্টেজ রেনাল ডিজিজ এবং ডায়ালিসিস পাচ্ছিল। তাহলে যেগুলো এক্সট্রিম ডিজিজ নিয়ে আগে থেকে আছে, যেমন টার্মিনাল কেয়ারে আছে, যেমন টার্মিনাল এন্ড স্টেজ রেনাল ফেলিওর, অ্যাডভান্স সিরোসিস, অ্যাডভান্স মানে সিভিআর কার্ডিয়াক ডিজিজ, এই পেশেন্টগুলোর কিন্তু মৃত্যুর ঝুঁকি কিন্তু বেশি অনেক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে ডেঙ্গু আসলে ডেঙ্গুর কারণে যতটা না মারা যায়, তার যে অন্য যে ডিজিজ সিভিআরটি ওইটার কারণে মারা যায়, কিন্তু আলটিমেটলি দোষ হয় ডেঙ্গুর উপরে। এটা কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর, কিন্তু এটা একটা কারণ। আর কিছু কারণ হচ্ছে যেমন আমাদের যে ফ্লুইডটা, আমরা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড দেওয়া, যেটা এইটাই কিন্তু আমাদের কিন্তু এই জায়গায় আমাদের অনেক গ্যাপ আছে। কিন্তু আমাদের সবগুলো জায়গায়, সবগুলো আমাদের ইনস্টিটিউশনগুলোতে, স্পেশালি প্রাইভেট সেক্টরগুলোতে, ওরা কিন্তু গাইডলাইন ফলো করে আমরা একটা নির্দিষ্ট ফর্মুলা দিছি যে 48 ঘন্টার মধ্যে আপনি এতখানি ফ্লুইড দিতে পারবেন, এর বেশি ফ্লুইড দিবেন না। কিন্তু ওখানে দেখা যাচ্ছে ওরা যে 48 ঘন্টা তো ফলোই করে না,
এবং ফ্লুইড দিতে থাকে তার চেয়ে বেশি দেখা যায় ফ্লুইড ওভারলোড হয়ে রুগীগুলো মারা যাচ্ছে। জি। শুধু তাই না, আমাদের ডেঙ্গি ম্যানেজমেন্টে যখন একটা রুগী ক্রিটিক্যাল ফেজে যায়, অর্থাৎ যখন আমাদের রক্তনালী থেকে আমরা জলীয় অংশটা বের হয়ে যায়, আমরা প্লাজমা লিকেজ বলি, ওই সময়টাকে আমরা ক্রিটিক্যাল ফেজ বলি। এখানে আমাদের ফ্লুইডের পরিমাণ এবং টাইপ অফ ফ্লুইড, মানে আমি কখন ক্রিস্টালয়েড দিব, নরমাল স্যালাইন দিব, কখন কলয়েড দিব, কখন ব্লাড দিব, এই জায়গাটাতেও কিন্তু আমাদের যথেষ্ট ঘাটতি রয়ে গেছে এবং এই জায়গাগুলোতে প্রপারলি অ্যাড্রেস করা হয় না এবং প্রপারলি ট্রিটমেন্ট করা, এটাও কিন্তু বড় একটা কারণ। এবং আসলে এখানে মূল যে প্যারামিটারটি রয়েছে যে আমরা বলি প্যাকড সেল ভলিউম অথবা পিসিবি, হেমাটোক্রিট যেটা বলছি, সেই জায়গাটি কিন্তু আসলে মানে পরীক্ষার জায়গাটি কিন্তু অনেক ক্ষেত্রে সীমিত। হ্যাঁ, আমাদের এইটা একটা বড় ড্রব্যাক যে আমাদের দেশে যে আমাদের এই যে আমরা যে ডেঙ্গি ম্যানেজমেন্টের জন্য আমাদের মোস্ট ভাইটাল পরীক্ষা হচ্ছে প্যাকড সেল পিসিবি। কারণ পিসিবিটা দেখে দেখে কিন্তু আমরা ফ্লুইডগুলো দেই, ফ্লুইডগুলো বাড়াই, ফ্লুইডটা কমাই এবং কখন আমরা ব্লাড দিব, কখন আমরা কলয়েড দিব, এটা কিন্তু প্যাকড সেলের উপর ডিপেন্ড করে। কিন্তু আমাদের নিকটবর্তী দেশ আপনি শ্রীলঙ্কায়, ওরা কিন্তু ওয়ার্ডের মধ্যেই মাইক্রো হেমাটোক্রিট মেশিন দিয়ে কিন্তু প্যাকসেল করে। 1 ঘন্টায় ওরা প্রায় 30-40টা প্যাকসেল করে ফেলতে পারে এবং মেশিনটার দামও কিন্তু বেশি না। এবং আসার কথা হচ্ছে এবছর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারে যথেষ্ট সচেতন এবং ওরা চেষ্টা করছেন যে এই আমাদের মাইক্রো হেমাটোক্রিট মেশিন আমাদের সিডিসির মাধ্যমে এবং WHO এই ব্যাপারে আমাদেরকে কথা দিয়েছে যে আমাদের অন্তত পক্ষে বড় বড় হাসপাতালগুলোতে আমাদের মাইক্রো হেমাটোক্রিট মেশিন ওনারা প্রোভাইড করবেন এবং আশা করি যদি মাইক্রো হেমাটোক্রিট মেশিন আমরা হাতে পেয়ে যাই তাহলে আমাদের ক্রিটিক্যাল স্টেজে ডেঙ্গি ম্যানেজমেন্টটা অনেক সহজ হবে। খুবই চমৎকার করে বললেন। আমি ডক্টর মোর্শেদ আপনার কাছে একটু ফিরে আসি যে প্রসঙ্গটিতে আমরা ছিলাম যে আসলে এই যে লং টার্ম ম্যানেজমেন্টের কথাটি আপনি বললেন যে আসলে এই দীর্ঘ 2 যুগেরও বেশি আমরা ডেঙ্গু নিয়ে এনকাউন্টার করছি। প্রতি বছরই মানে ডেঙ্গু হচ্ছে, কোনো বছর বেশি হচ্ছে, কোনো বছর মহামারী আকারে হচ্ছে, আবার কোনো বছর হয়তো কম হচ্ছে। কিন্তু এর একটি ধারাবাহিক যে মানে প্রতিরোধ সেটি গড়ে উঠল না জাতীয় পর্যায়ে। আপনি যেটি বলছিলেন মশা নিধন নিয়ে যে কথাটি বলছিলেন, একই রকমভাবে ডেঙ্গু নিয়েও বলতে চাই যে আমরা প্রায় 2000 সাল থেকে 2024 2 যুগের বেশি ডেঙ্গু আমরা মোকাবেলা করছি, কিন্তু ধারাবাহিক কোনো প্রতিরোধ প্রক্রিয়া তৈরি হলো না। এর পেছনের কারণটি কি মনে করেন? যে এটা কি আসলে আমাদের সচেতনতার অভাব, মানে এটি বিষয়টি অবহেলিত, নাকি আসলে ব্যাপারটি আমরা আসলে একেবারেই ধর্তব্যের মধ্যে ধরছি না? না, আমাদের দেশে তো মানে আমি যদিও বিদেশে থাকি এখন, কিন্তু আমি তো বাংলাদেশেরই সন্তান, ওইখানে তো বড় হয়েছি। তো বাংলাদেশে আমরা মানে আনলেস হাজার হাজার লোক মারা যায়, 10-12 জন লোক মারা গেলে সো হোয়াট, এইটা আমরা কেয়ার করি না। কিন্তু আমাদের এইখানে আমি আপনাকে একটা অ্যানেকডোটাল একটা গল্প বলি। এইখানে ক্যালিফোর্নিয়াতে রিসেন্টলি ডেঙ্গু ভাইরাস কন্টেইনিং মশা দেখা গিয়েছে আর কি। তো তার কারণে ব্রিটিশ কলাম্বিয়া কিন্তু সেখান থেকে মানে কয়েক হাজার কিলোমিটার দূরে, প্রায় মানে 700-800 কিলোমিটার দূরে। তো আমরা এখনই কিন্তু প্ল্যানিং করতেছি যে আমাদের সার্ভিলেন্স করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। এখন আমাদের কিছু হয়ই নাই, কিন্তু বাংলাদেশে ইয়ার আফটার ইয়ার আপনি যেটা বললেন হচ্ছে। এবং আমরা যারা যেমন ডক্টর নাজমুল সাহেব, যারা এরকম ডেডিকেটেড ডাক্তার সাহেবরা আছেন, তারপর আমাদের মতো যারা কিছু কাজকর্ম করি বিজ্ঞান নিয়ে, আমরাও বলার চেষ্টা করতেছি, আপনারা যা মিডিয়ার আপনারাও চেষ্টা করতেছেন বলার। কিন্তু এইটা তো কানে যেতে হবে কার? কানে যেতে হবে তো সরকারের। এখানে তো আমি বললেই তো আমি কিছু করতে পারবো না, সরকারকে তো অ্যাকশন নিতে হবে। কিন্তু আনফরচুনেটলি মানে ইনক্লুডিং দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট আই উড সে, গত 52-53 বছর বয়সে কোনো সরকারই এই জিনিসটাকে গুরুত্ব সহকারে দেখেন নাই। এবং দেখলেও একটা শ্রেণীর লোক এইটা থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেইটাই বেশি মূল্য দিয়েছেন রাদার দেন মানুষের জীবনকে সেভ করার জন্য। আমি সরি টু সে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। আরেকটা যে জিনিসটা যে আপনি যে বললেন যে ডেঙ্গু আর মশা কিন্তু একটা আর একটার পরিপূরক। এই এই ডেঙ্গু ভাইরাস কিন্তু মশা ছাড়া আর কোনোভাবে ট্রান্সমিট হয় না। হতে পারে ব্লাড ট্রান্সফিউশন বা আদার কোনো কিছু কিছু মেথড আছে, কিন্তু সেটা মিনিস্কিউল, অলমোস্ট জিরো। এক্সক্লুসিভলি মশা দিয়েই হচ্ছে। তো ম্যালেরিয়া, ডেঙ্গু বলেন, চিকুনগুনিয়া বলেন, জিকা বলেন, নিপা বলেন, আমি 10-12টা নাম বলতে পারবো, যেটা সবগুলাই বাংলাদেশে হচ্ছে এবং কোনোটার হয়তো ডায়াগনোসিস হচ্ছে না, যেগুলো হয়তো কম
প্রিভ্যালেন্ট, সেগুলো আর হচ্ছে না ডায়াগনোসিস। তো যার জন্য এইটাকে একমাত্র চেঞ্জ করতে হলে মিনিস্ট্রি অফ হেলথ এবং গভর্নমেন্ট স্বয়ং যে প্রধান, উনি নিজে, এছাড়াও আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদেরকেও কিন্তু, আমাদেরও দায়িত্ব আছে, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে এই মশা কন্ট্রোল করার জন্য। কিন্তু তার জন্য আমি বারে বারে বলছি যে গভর্নমেন্টের একটা সলিড মসকিটো কন্ট্রোল প্ল্যান থাকতে হবে, যার আন্ডারে সেখানে সার্ভিলেন্স থাকবে, ট্রিটমেন্ট থাকবে, ক্যাম্পেনিং থাকবে, মিডিয়া থাকবে, তারপরে লার্ভাল কন্ট্রোল কেমনে করা যায় সেটা থাকবে, শর্ট টার্ম কিভাবে করা যায়, লং টার্ম কিভাবে করা যায়, তারপরে ফগিং কিভাবে করা যায়, জি স্টেপ বাই স্টেপ এভরিথিং থাকবে। যেমন আমাদের দেশে তো আছে, তো ফ্লাড কন্ট্রোল প্ল্যান আছে, ক্লাইমেট অ্যাকশন প্ল্যান আছে, কিন্তু আনফরচুনেটলি এইটা নিয়ে এই যে আপনি প্রথমেই যে বললেন যে 500 জন লোক সরকারিভাবে মারা গিয়েছে, আমি জানি না বেসরকারিভাবে কত, এবং অলমোস্ট 1 লাখ লোক ইনফেক্টেড। জি তো এই 451 জনের জীবনের কি কোনো ভ্যালু নাই? অবশ্যই আছে। জি এবং এটা তো কারোর ছেলে বা কারোর বাবা, কারোর মা, কারোর মেয়ে, কারোর বোন। তো বাংলাদেশের আমরাই তো, কিন্তু কেন আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না, এটা আমার জি নিজের মানে কাছেও আমি ঠিক বুঝতে পারি না। এবং আমি মনে করি আমাদের দেশের ডাক্তার যারা আছেন, ওনারা যে পরিমাণ সেবা দিচ্ছেন, এটা আমি বলবো যে ওনাদেরকে A+ এর উপরেও যদি কোনো গ্রেড দেওয়া থাকতো আমাকে, আমি সেটা দিতাম। জি কিন্তু ওনারা শুধু তো রুগীগুলাকেই করতে পারতেন, কিন্তু এই প্রিভেনশন না হলে ওনারা করবেন কিভাবে? জি কারণ এটা তো মশা কন্ট্রোল না করলে তো ডিজিজ কমবে না। এবং প্রতি বছরই কিন্তু এটা আপনি দেখেন, গত 5 বছর ধরে কিন্তু বাড়ছেই বাড়ছি ক্রমাগত। বাড়ছি এবং এটা কিন্তু আরো সিভিয়ার হবে। এবং আগে ঢাকাতে ছিল, এখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এখন ছড়িয়ে গেছে চিটাগাঙে মারা যাচ্ছে, রাজশাহীতে মারা যাচ্ছে, খুলনাতে মারা যাচ্ছে, না অল ওভার দ্য কান্ট্রি নাও। সো ইউ হ্যাভ টু টেক এ ম্যাসিভ অ্যাকশন টু কন্ট্রোল দিস জি আউটব্রেক। আমি ডক্টর নাজমুল আপনার কাছে সরাসরি ফিরে আসি। অনুষ্ঠান শুরুতেই জানতে চাই যে আসলে অনেক সময় ডেঙ্গুর বলেছেন NS1 বা অ্যান্টিজেন নেগেটিভ থাকে, মানুষ আনন্দ নিয়ে বাসায় চলে যায়, ভাবে সাধারণ জ্বর, কিন্তু হঠাৎ খারাপ হয়ে যায়। এই খারাপ হওয়ার লক্ষণগুলো বা রেড ফ্ল্যাগ সাইনগুলো কি, যখন তাকে হাসপাতাল যেতে হবে, এবং একই সঙ্গে বাসায় থাকলে তার ফ্লুইড ম্যানেজমেন্টটি কেমন হওয়া দরকার? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আলোকপাত করেছেন। আমি যেটা বলি যে এখনকার সময় যে জ্বরগুলো সাধারণত আসে, হঠাৎ করে জ্বর এবং তীব্র জ্বর 24 ঘন্টার মধ্যে অনেক বেশি উঠে যাওয়া, 3-4 হয়ে যাওয়া, এবং তার সাথে সর্দি কাশি না থাকা, এগুলো মূলত আমরা সন্দেহ করি ডেঙ্গু বা চিকুনগুনিয়া। তো দেখা যায় ডেঙ্গু রোগীর ক্ষেত্রে প্রথম 2 থেকে 3 দিন তীব্র জ্বর থাকে, এবং তৃতীয় দিন থেকে চতুর্থ দিন এই সময়টাতে জ্বরটা একটু কমা শুরু করে। এবং জ্বরটা যখনই কমা শুরু করে ওই সময়টা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যেটা বলি যে ওয়ার্নিং সাইন বা রেড ফ্ল্যাগ সাইন, সাধারণত জ্বরটা যখনই কমা শুরু করে তখন কিন্তু সাধারণত দেখা শুরু যায়। হয়। তাহলে আমরা যে রোগীগুলোকে আমরা বাসায় পাঠিয়ে দিচ্ছি, আমরা মনে করছি প্রথমে হয়তো NS1 পজিটিভ, তার কোনো কোমরবিডিটি না, সিভিয়ার না, তাদেরকে আমরা কিছু নির্দেশনা দিয়ে দিই যে আপনি যখন বাসায় যাবেন, আপনি এই লক্ষণগুলো যদি কখনো দেখা দেয় সাথে সাথে হাসপাতালে চলে আসবেন, আর বাসায় থাকাকালীন কী কী চিকিৎসা নেবেন। আমি 2টা বিষয় নিয়ে আলোকপাত করব। তাহলে 3 থেকে 4 দিন যেদিন জ্বর কমে যায়, ওই দিন আমরা সাধারণত রোগীকে বলি যে আরেকবার আসতে আমাদের কাছে, এবং তাকে আমরা কী কী জিজ্ঞেস করি। 1 নম্বর, যে রোগীর পেটে ব্যথা আছে কিনা। যদি পেটে ব্যথা থাকে এটা কিন্তু ওয়ার্নিং সাইন। যদি রোগীর 24 ঘন্টার মধ্যে 3 বারে বেশি পাতলা পায়খানা হয়, অথবা 3 বারে বেশি যদি বমি হয়, এটাও কিন্তু আমাদের ওয়ার্নিং সাইন। রোগীর যে কোনো রক্তক্ষরণজনিত লক্ষণ যদি দেখা যায়, দাঁতের গোড়া দিয়ে হোক, নাক দিয়ে হোক, চামড়ার নিচে হোক, বা প্রস্রাব পায়খানার সাথে, ওয়ার্নিং সাইন। রোগীর প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়, প্রস্রাবের পরিমাণটা কমে যায়, এটা কীভাবে হিসাব করবেন? আপনার ওজন যত, তার অর্ধেক 1 ঘন্টায় হবে। 50 কেজি ওজন যদি হয়, 25 ml প্রতি ঘন্টায়। আমরা সহজভাবে হিসাব করি, ধরেন আপনি 3 ঘন্টায় আপনি 75 ml হবে, বা 3 ঘন্টায় আপনি ইউরিনটা কিন্তু মাপতে পারেন। তাহলে আমরা যদি তার ওজন যত, তার অর্ধেকের ml, ওজন যদি 50 হয়, যদি 25 ml প্রতি ঘন্টায় হওয়ার কথা, এর চেয়ে কম হলে আমরা ধরে নিই ওয়ার্নিং সাইন। যদি শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়, যে আপনি দেখেন শরীর ঠান্ডা এবং স্বেচ্ছেতে, এটা কিন্তু ওয়ার্নিং সাইন। যদি রোগের কোনো অস্বাভাবিকতা দেখা দেয় আচরণগত, এটা কিন্তু ওয়ার্নিং সাইন। যদি এমন হয় যে আমরা যে ব্লাড টেস্ট করি CBC, এখানে যদি দেখি যে আমাদের প্লাটেলেট কাউন্টটা হঠাৎ করে অনেক বেশি কমে যায়, আজকে 2 লাখ, আজকে হঠাৎ করে 50,000, এটাও কিন্তু ওয়ার্নিং সাইন। তো আবার যদি আমরা প্যাক্সেল বলি, এটাও যদি 10% বেশি বেড়ে যায়, এটা কিন্তু ওয়ার্নিং সাইন। এগুলো আমরা মোটামুটি ওয়ার্নিং সাইন আমরা বলি যে এগুলো কোনোটাই যদি লক্ষণ হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা আমি সবচেয়ে বলি,
আপনার জ্বর যেদিন কমে যাবে বা কমা শুরু করে সেদিন যদি রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা বলি সাথে সাথে হাসপাতালে চলে যাবে, এবং আমরা ধরে নিই কোনো পরীক্ষা ছাড়াই এই রোগীগুলো ক্রিটিক্যাল ফেজে ঢুকে গেছে, ভর্তি হওয়া দরকার। রাইট। তো তাহলে আপনারা বাসায় থাকাকালীন আপনারা এই লক্ষণগুলো যদি আপনাদের দেখা দেয়, আপনারা অতি সত্বর হাসপাতালে চলে আসবেন। এবং ফ্লুইডের পরিমাণটি কি পরিমাণ এবার আপনারা বাসা কিভাবে, ও আরেকটা ইম্পর্টেন্ট যদি বলি নাই, যে যদি শ্বাসকষ্ট হয় তাও কিন্তু ওয়ার্নিং হাসপাতালে আসবে। বাসায় থাকাকালীন আপনারা কি ডেঙ্গির চিকিৎসা মূলত দুইটা, একদম গ্রসলি, একটা হচ্ছে ফ্লুইড আর একটা হচ্ছে প্যারাসিটামল। তাহলে আপনারা ফ্লুইডের মধ্যে আপনারা কিভাবে খাবেন, আমরা বলি ফ্লুইডটা কতখানি খাবেন আর কি ধরনের ফ্লুইড খাবেন। ফ্লুইডের হিসাবটা খুব সহজভাবে যদি আমি বলি, একটা রোগীর ওজন যত, তার ডবল যদি করেন তত ml প্রতি ঘন্টায় খাবে। যেমন একজনের যদি ওজন 50 কেজি হয়, আপনাকে প্রতি ঘন্টায় 100 ml খাবে, তাই 24 ঘন্টায় আপনি ধরেন 2400 ml। তাহলে একটা 50 কেজি হলে তাকে 2400 ml দিনে খেতে হবে। তবে হ্যাঁ, যদি রোগীর ডায়রিয়া থাকে, বমিটিং থাকে, সেক্ষেত্রে আপনাকে হয়তো এখানে অ্যাড করতে হবে। খুবই সহজ হিসাব, আপনি যে বয়সেরই হন, আপনি জাস্ট ওজনকে ডবল করেন, অত ml প্রতি ঘন্টা হিসাব করে 24 ঘন্টায় যা হয় ওইটা হচ্ছে অ্যাভারেজ। আপনি ফ্লুইড খাবেন। কী ধরনের ফ্লুইড খাবেন? আমরা যেটা বলি যে পুষ্টি সমৃদ্ধ এবং লবণ সমৃদ্ধ ফ্লুইড। সবচেয়ে ভালো হচ্ছে আমাদের ওটস স্যালাইন। এছাড়া আমরা বলি যদি ডায়াবেটিস না থাকে, গ্লুকোজ স্যালাইন। এছাড়া খুবই ভালো পুষ্টিকর হচ্ছে ভাতের মার। তারপরে আমরা বলি ফ্রেশ ফলের জুস, পেঁপে জুস বা সহজলভ্য জুস, এগুলো আর কি। আপনি স্যুপ জাতীয় খাবার খান, বেশি খান, ডাবের পানি খান। আমি ডাবের উপর বেশি জোর দিই না, বেশি ডাব খাওয়া কিন্তু আবার খারাপ, পটাশিয়াম বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বলছি যে এই পুষ্টিকর খাবার, পুষ্টি সমৃদ্ধ, সহজে পাওয়া যায় এরকম খাবার। প্যারাসিটামলটা আমরা বলি যে প্যারাসিটামলটা যদি বয়স যদি আপনি অ্যাডাল্ট হন, 2টা করে 6 ঘন্টা পর পর খেতে থাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি ক্লিনিক্যাল কিছু তথ্য আমাদের দিয়েছেন যেটি রোগীদের কাজে লাগবে। ডক্টর মোহাম্মদ মোর্শেদ, আমরা আপনার কাছে একটু আসতে চাই যে আসলে এই ডেঙ্গুর নিধন বা ডেঙ্গু প্রতিরোধ মানে হচ্ছে মশক নিধন, এবং মশক নিধনের জন্য কার্যকরী কোনো উপায় এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা প্রযোজ্য, এবং আসলে এটি হচ্ছে না কেন, মানে এর প্রতিবন্ধকতা কোথায়? এই প্রতিবন্ধকতা বলতে গেলে তো অনেক সময় লাগবে। তো এখন যেটা আমাদের যে কুইক ফিক্স যে জিনিসটা, সেই জিনিসটা নিয়ে আলোচনা করি। কুইক ফিক্স এখন আমাদের তো, যে আমি পরবর্তীতে সময় পেলে হয়তো বলবো যে স্টেপ ওয়াইজ কিভাবে কন্ট্রোল করা যায়, কিন্তু এই মুহূর্তে আমাদের কি করার দরকার, এখন যে প্রতিদিন 10-12 জন করে লোক মারা যাচ্ছে আর হাজার হাজার লোক অ্যাডমিট নিচ্ছে, এখন আমাদের যেটা করতে হবে কুইকলি, আমাদের ভেরি ইফেক্টিভ, যেমন ম্যালাথিয়ন, এখানে কোনো ভেজাল টেজালগুলো আনা যাবে না। মানুষের জীবনের দাম বেশি, এই বেশি দাম দিয়ে হইলে ম্যালাথিয়ন কিনে, ক্রপ ডাস্টার প্লেন ইমিডিয়েটলি কিনে হলেও যেভাবে প্রকিউর করে, এবং আমাদের এভরি 3rd ডেতে থ্রু আউট দ্য কান্ট্রি স্প্রে করতে হবে ফর 6 to 8 উইকস, নাম্বার 1। এবং এটা যাতে সব জায়গাতে পৌঁছায়। এছাড়া আমরা পার্সোনাল যে আমাদের নাগরিক দায়িত্ব হিসাবে আমাদেরকে যেমন ফুল হাতা কাপড় চোপড় পরতে হবে, আর যেগুলো জায়গা শরীরে খালি আছে, যেগুলো হাত, কান, ঘাড়ের পিছনে, পায়ের পিছনে, সেখানে মশার স্প্রে দেওয়া যেতে পারে। ইভেন গরিব মানুষ যারা গ্রামের, যাদের হয়তো টাকা পয়সা নাই বা কিছু, নিমের পাতা বেটেও কিন্তু তারা গায়ে লাগাতে পারে। দ্যাট ইজ অলসো ভেরি ইফেক্টিভ টু মাই নলেজ। এবং ওই একটা জিনিস করা যেতে পারে। আর একটা যে পানির যে জায়গাগুলো আশেপাশে বাড়িতে যদি থাকে, সেইগুলাকে যাতে না থাকে সেগুলাকে ব্যবস্থা নিতে হবে। তারপরে মশারি ইউজ করতে হবে রেগুলারলি, এবং বিশেষ করে ভোরবেলা এবং সন্ধ্যার সময়, এই 2টা সময় খুব বেশি কেয়ারফুল থাকতে হবে যাতে মশার কামড় যাতে না খাওয়া যায়। এবং সবচাইতে বড় কথা হলো যে নিজের বাড়িটাকে যদি আমরা ক্লিন করতে রাখতে পারি, মশা থেকে দূরে রাখতে পারি, তাইলে কিন্তু অনেকটা কমে যাবে। আর যদি কাপড় চোপড় পরা থাকে, তাইলে ওর উপর দিয়ে কামড়াইতে পারবে না। সেখানে আমাদের মানে মশার কামড়টাকে কমাইতে হবে, তাইলেই কিন্তু আমরা আস্তে আস্তে এই বছরটা উতরাইতে পারবো। এখন যেহেতু শীতকাল, জি, কাপড় চোপড় পরিমাণটা বাড়বে, আমার মনে হয় যে এটা ইফেক্টিভ হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এবং তারপরে যেগুলা মানে স্টেপ ওয়াইজ, যেটা আমি জানি না কতটুকু সময় আছে এখানে, যেটা আমি বলবো যে আমরা খুবই সংক্ষেপে যদি একটি কথা আমি বলবো যে আমাদের ইমিডিয়েটলি এই যে এখন যেহেতু এডুকেশনের সংস্কার হচ্ছে, সবকিছু সংস্কার হচ্ছে, আমি মনে করি বিজ্ঞানের বইয়ে এই মশার সম্বন্ধে অবশ্যই লেখা উচিত, এবং এভাবে কিভাবে কমিউনিটি পর্যায়ে কন্ট্রোল করা যায় তার সহজ পদ্ধতিগুলো সেখানে থাকা উচিত, যাতে আমাদের বাচ্চারা ক্লাস 5 থেকে 9 পর্যন্ত শিখতে পারে। নাম্বার 1। নাম্বার 2, আমাদের রিলিজিয়াস লিডার, স্কুল টিচার্স,
উনাদেরকে ইউজ করে এই মেসেজগুলা দিতে হবে, গার্ডিয়ান তাদেরকে ইউজ করে দিতে হবে। জি তারপরে তো লার্ভাল কন্ট্রোল আছে, তারপরে আপনার যেগুলা অনগোয়িং যে সার্ভিলেন্স আছে, এবং গভর্নমেন্টকে অবশ্যই রিসার্চকে প্রায়োরিটি দিতে হবে, এটার কোনো গত্যন্তর বিকল্প নাই। নেই। আমাদের দেশের সমস্যা আর অন্য দেশের সমস্যা এক হবে না, আমাদের একেবারে। দেশে ভাইরাসটা যেরকম সেরকম হবে না অন্য জায়গায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে ডক্টর নাজমুল, আমরা 30 সেকেন্ডে শুনতে চাই যে আসলে যে কথাটি বলছিলাম যে 10 সেকেন্ডের মধ্যে যে চিকুনগুনিয়া কি আসলে হচ্ছে কিনা এর মধ্যে একেবারে হ্যাঁ, দেখেন এই যে এই আমাদের মনসুন এবং পোস্ট মনসুন, এই মনসুনে এসে আমরা কিন্তু অনেক চিকুনগুনিয়া কেস পাচ্ছি এবং এই পেশেন্টগুলো আমাদের কাছে ইনিশিয়ালি বলে স্যার আমার ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুর মতো রক্তের লক্ষণগুলো থাকে কিন্তু টেস্টে NS1 নেগেটিভ। এটা আমার মনে হয় যে এই বিষয়ে এবং আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা করি, জ্বর থাকা অবস্থায় রোগীর RT-PCR চিকুনগুনিয়া, এটা কয়েকটা জায়গায় হয়, এটা করলে কিন্তু আমরা ধরতে পারি। এবং এই ধরনের রোগীগুলো আমাদের কাছে সাধারণত আসে, আমরা বলি বেন্ডিং হয়ে আসে, হুইল চেয়ারে আসে, তীব্র জয়েন্ট পেইন এবং সোয়েলিং নিয়ে আসে। যে আমরা এই বিষয়টি নিয়ে আসলে নিশ্চয়ই ভবিষ্যতে আরো কথা বলবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাজমুল এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মোর্শেদ। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে এই ডেঙ্গুর এই যে অতিমারিতে যেটা আসলে এই মুহূর্তে সংখ্যা দিচ্ছে সেটি দ্রুত শেষ হোক এবং একই সঙ্গে চিকুনগুনিয়ার সংখ্যাও আমাদের সমাজ থেকে দূর হোক। আমরা মশক নিধন করি, নিজেকে মুক্ত রাখি, ডেঙ্গু মুক্ত থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।